বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে তীব্র সংঘাতে ভারতের দুই গোষ্ঠী, হিন্দুত্ববাদী ও খালিস্তানপন্থী শিখরা, চরম উদ্বেগে দিল্লি। ১৩ জনের মৃত্যু, আহত শতাধিক। মেক্সিকোর দুর্গম এলাকায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, কি ঘটেছে আটকে পড়া যাত্রীদের ভাগ্যে? জ্বলন্ত লাভা আর ধোঁয়ার পাশে বরফ ঢাকা ঢালে চলছে স্কেটিং, এতে কতটা জীবনের ঝুঁকি রয়েছে? সত্যিই কি উপভোগ করছেন পর্যটকরা? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবার বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে তীব্র সংঘাতে জড়িয়ে পড়েছে খোদ ভারতের দুই গোষ্ঠী, ভারতীয় হিন্দুত্ববাদী ও খালিস্তানপন্থী শিখরা। হিন্দুত্ববাদীরা যখন বাংলাদেশের বিরুদ্ধে বিক্ষোভ করছিল, তখন খালিস্তানপন্থী শিখরা সেখানে গিয়ে বাংলাদেশের সমর্থনে বিক্ষোভে বাধা দেয়। এতে ছড়িয়ে পড়ে সংঘর্ষ। এক পর্যায়ে পরিস্থিতি এতটাই নাজুক হয়ে যায় যে শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে বাধ্য হয় ব্রিটিশ পুলিশ। ঠিক কি ঘটেছিল সেদিন? কেনই বা বাংলাদেশ বিরোধী বিক্ষোভে গেল ভারতের হিন্দুত্ববাদীরা? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন হিজল জুবায়ের। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বাংলাদেশ দূতাবাসের সামনে ভারতীয় হিন্দুত্ববাদীদের বিক্ষোভ ভেস্তে দিয়েছে খালিস্তানপন্থী শিখরা। ভারতীয় ও পাকিস্তানি বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, সম্প্রতি বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বৃদ্ধির অভিযোগ তুলে ২৭ ডিসেম্বর বাংলাদেশ দূতাবাসের সামনে জড়ো হয় কিছু মানুষ। সে সময় মুখোমুখি অবস্থান নেয় খালিস্তানপন্থী শিখরা। ভারতের বিরুদ্ধে লাগাতার স্লোগান দিতে থাকে তারা, একই সাথে খালিস্তানের পতাকা উত্তোলন করে। এভাবে ক্রমেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে শেষমেশ হস্তক্ষেপ করতে বাধ্য হয় ব্রিটিশ পুলিশ। পাকিস্তানি গণমাধ্যম ডন জানিয়েছে, এদিন বাংলাদেশে এক হিন্দু নাগরিক হত্যার প্রতিবাদ জানাতে দূতাবাসের সামনে জড়ো হয়েছিল ভারতীয় হিন্দুত্ববাদী বিক্ষোভকারীরা। তবে খালিস্তানপন্থী শিখরা খালিস্তানের পতাকা হাতে নিয়ে বাংলাদেশের সমর্থনে সেখানে উপস্থিত হয়ে বাধা দিলে বিক্ষোভটি পণ্ড হয়ে যায়। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের বাইরে হিন্দু সম্প্রদায়ের নেতৃত্বে আয়োজিত একটি বিক্ষোভ শনিবার খালিস্তানপন্থীদের বাধার মুখে পড়ে। এই কর্মসূচির উদ্দেশ্য ছিল বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর নির্যাতন বৃদ্ধির অভিযোগ তুলে প্রতিবাদ জানানো। এনডিটিভি জানিয়েছে, বাংলাদেশে হিন্দুদের লক্ষ্য করে একের পর এক হামলার ঘটনা নিয়ে উদ্বেগ জানাতে লন্ডনে হিন্দুদের এই বিক্ষোভ আয়োজন করা হয়। চলতি মাসে ময়মনসিংহে ধর্ম অবমাননার অভিযোগে ২৯ বছর বয়সী পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে হত্যার অভিযোগ উঠেছে। এছাড়া ক্রিসমাস ইভে রাজবাড়িতে অমৃত মণ্ডল নামের আরেক ব্যক্তি মবের হামলায় নিহত হন। বাংলাদেশ বলছে, অমৃত মণ্ডল একজন অপরাধী ছিলেন এবং চাঁদা আদায় করতে গেলে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ হয় তার। এরই মাঝে ২৬ ডিসেম্বর ভারত সরকার জানায়, বাংলাদেশে সংখ্যালঘুদের নির্যাতনের একের পর এক অভিযোগ তাদের কাছে গভীর উদ্বেগের বিষয়। এ সময় দীপুচন্দ্র দাস হত্যার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানায় তারা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সংবাদ সম্মেলনে বলেন, উগ্রপন্থীদের হাতে বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ সহ সংখ্যালঘুদের বিরুদ্ধে চলমান সহিংসতা অত্যন্ত উদ্বেগজনক। সংবাদ সম্মেলনে জয়সওয়াল আরও দাবি করেন, বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সংখ্যালঘুদের বিরুদ্ধে প্রায় ৩,০০০ সহিংস ঘটনার খবর পাওয়া গেছে। এসব ঘটনাকে কেবল মিডিয়ার অতিরঞ্জন হিসেবে উড়িয়ে দেওয়া বা রাজনৈতিক সহিংসতা হিসেবে অস্বীকার করা যায় না বলে দাবি করেন তিনি। এদিকে বাংলাদেশের দিক থেকে উদ্দেশ্যমূলকভাবে সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগ নাকচ করা হচ্ছে। এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা বলছে তারা। বরং ভারতের বিরুদ্ধেই ধারাবাহিকভাবে মুসলিম, খ্রিস্টান সহ অন্যান্য সংখ্যালঘুদের নির্যাতনের গুরুতর অভিযোগ তোলা হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে। এটি এমনই ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে যে এবারের বড়দিনেও ভারত জুড়ে খ্রিস্টানদের উৎসবে ৬০টির বেশি হামলার ঘটনা ঘটেছে। অথচ নিজ দেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারত বরাবরই নীরব বলে অভিযোগ বাংলাদেশের। হিজল জুবায়ের, বাংলা ভিশন। মেক্সিকোর দক্ষিণাঞ্চলের দুর্গম এলাকায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহত ১৩, আহত শতাধিক। দেশটির ওয়াহাকা অঙ্গরাজ্যে যাত্রীবাহী ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়লে এই দুর্ঘটনা হয়। দুর্ঘটনার পরই উদ্ধার অভিযানে নামে সেনা ও নৌবাহিনীর বিভিন্ন সংস্থা। কিভাবে ঘটল এই দুর্ঘটনা, প্রত্যক্ষদর্শীরাই বা কি বলছেন? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য ওয়াহাকায় একটি যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনায় অন্তত ১৩ জন নিহত এবং ৯৮ জন আহত হয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত একটি প্রতিবেদন মতে ২৮ ডিসেম্বর রোববার ওয়াহাকার নিজান্দা শহরের কাছে ইন্টার ওশানিক ট্রেন লাইনচ্যুত হয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় ট্রেনটিতে প্রায় ২৫০ জন আরোহী ছিলেন, যার মধ্যে ২৪১ জন যাত্রী এবং ৯ জন ক্রু সদস্য ছিলেন। প্রাথমিক তথ্য অনুযায়ী ট্রেনটি নিজান্দা এলাকার একটি দুর্গম অংশ দিয়ে চলার সময় হঠাৎ করে কয়েকটি বগি লাইনচ্যুত হয়। স্থানীয় প্রশাসনের বরাতে রয়টার্স জানিয়েছে অন্তত ৩টি বগি পাশের খাদে পড়ে যায় আর কিছু বগি গাছের সঙ্গে আটকে যায়। দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়। সেনাবাহিনী, নৌবাহিনী, সিভিল প্রোটেকশন টিম এবং প্যারামেডিকরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় এক বাসিন্দা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, মাঝের বগিতে হতাহতের সংখ্যা ছিল সবচেয়ে বেশি। সকাল ৯টার দিকে আমরা খবর পাই আমার এক আত্মীয় তার বন্ধুকে চিবেলা স্টেশনে নামিয়ে দিয়ে বাড়ি ফিরছিলেন। কয়েক মিনিটের মধ্যেই শোনা যায় ট্রেনটি আর এগোতে পারেনি। ৩টি বগি লাইনচ্যুত হয়েছে। মাঝের বগিগুলোতে সবচেয়ে বেশি মানুষ আহত হয়েছেন। অনেকের পা ও কাঁধ ভেঙে গেছে। মেক্সিকোর নৌবাহিনীর দেয়া তথ্যে বলা হয়েছে, আহতদের মধ্যে ৩৬ জনকে তাৎক্ষণিকভাবে চিকিৎসা সহায়তা দেয়া হয়েছে। তাদের অনেককে আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে প্রেসিডেন্ট শেইনবাউম বলেছেন, এই দুর্ঘটনায় দুঃখজনকভাবে ১৩ জন প্রাণ হারিয়েছেন এবং ৯৮ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও জানান, নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়াতে নৌবাহিনীর সচিব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মানবাধিকার বিষয়ক উপসচিবকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পুরো উদ্ধার ও সহায়তা কার্যক্রম সমন্বয় করছেন স্বরাষ্ট্রমন্ত্রী নিজে। দুর্ঘটনার কারণ নিয়ে ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল দপ্তর। প্রাথমিকভাবে রেল লাইনের অবস্থা, প্রযুক্তিগত ত্রুটি কিংবা মানবিক গাফিলতির বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রয়টার্স ও মেক্সিকোর নৌবাহিনীর সূত্র অনুযায়ী তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার নির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। উল্লেখ্য, ইন্টার ওশানিক ট্রেন প্রকল্পটি ২০২৩ সালে সাবেক প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদের সময় উদ্বোধন করা হয়। রয়টার্সের বিশ্লেষণে বলা হয়েছে, এই প্রকল্পকে মেক্সিকোর অর্থনৈতিক ও বাণিজ্যিক যোগাযোগ জোরদারের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছিল। তবে সাম্প্রতিক এই দুর্ঘটনা ট্রেনটির নিরাপত্তা এবং রেল অবকাঠামোর মান নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। রুশ ইউক্রেন যুদ্ধ বন্ধে ৯৫% বিষয়ে একমত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কয়েক সপ্তাহের মধ্যে হতে পারে চুক্তি। রবিবারে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বৈঠকের পর সংবাদ সম্মেলনে এমনটি জানালেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ডনবাস অঞ্চলের ইস্যুটি মীমাংসিত না হওয়ায় ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। এই অঞ্চলের ব্যাপারে এক চুলো ছাড় দেবে না রাশিয়া। প্রেসিডেন্ট পুতিন আগেই এই হুঁশিয়ারি দিয়েছেন। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। বছরের শেষ আলোচনায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানে মুখোমুখি হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ৯৫% বিষয়ে দুই নেতা একমত হলেও মাত্র ৫% কারণে আটকে গেল যুদ্ধবিরতি চুক্তিটি। রবিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বৈঠকের পর সংবাদ সম্মেলনে চুক্তির বিষয়ে অগ্রগতির কথা তুলে ধরলেন দুই নেতা। প্রেসিডেন্ট ট্রাম্প বললেন, সবকিছু ঠিক থাকলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে হতে পারে চুক্তি। তবে ভূখণ্ড নিয়ে এখনো কিছু বিষয় অমীমাংসিত রয়েছে, সেটিও সাংবাদিকদের জানিয়ে দিলেন তিনি। আমরা ৯৫% বিষয়ে একমত হয়েছি। এভাবে শতাংশের হিসেবে বলা ঠিক না, তবে চুক্তির খুব কাছাকাছি আমরা। একটি দুটি জটিল ইস্যু রয়েছে। ভূখণ্ডের মীমাংসা হয়ে গেলে আর কোনো সমস্যা থাকবে না। ৪ বছর ধরে চলা এই যুদ্ধের অবসান কিছুটা কঠিন হবেই, তবে আমি দ্রুতই এর সমাধান করব। জেলেনস্কির দাবি, ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে একটি সমঝোতায় পৌঁছানো গেছে। ইউরোপীয় দেশগুলো এক্ষেত্রে বড় ভূমিকা নেবে, যুক্তরাষ্ট্র তাদের সমর্থন দেবে। তবে ভূখণ্ড ছাড় দেওয়ার ব্যাপার নিয়ে কোনো মন্তব্য করেননি জেলেনস্কি। আমরা যুদ্ধের ইতি টানতে মোটামুটি প্রতিটি বিষয়ে কথা বলেছি। প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ, তিনি ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে আশ্বাস দিয়েছেন। সামনে ইউরোপ ও নেটোর সাথে আলোচনার কথা রয়েছে। খুব দ্রুতই এই যুদ্ধের সমাধান হবে,
এমনটি আমার বিশ্বাস। এদিকে রবিবার জেলেনস্কির সঙ্গে নির্ধারিত বৈঠকের কয়েক ঘন্টা আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। আলোচনাটি ফলপ্রসূ হয়েছে বলেও জানান তিনি। তবে প্রেসিডেন্ট পুতিন সবসময় বলে আসছেন, যুদ্ধবিরতির চুক্তিতে যেতে হলে ইউক্রেনকে পুরো দনবাস অঞ্চল রাশিয়ার কাছে ছেড়ে দিতে হবে। এমনকি রুশ সেনাদের নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের বাকি অংশেরও দখল চায় মস্কো। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভূখণ্ডের বিনিময়ে শান্তি চান না। বিশ্লেষকদের মতে রবিবারের বৈঠকে ভূখণ্ড বিনিময় হিসেব চুকাতে পারেননি প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রেসিডেন্ট জেলেনস্কি। আর এই সমস্যার সমাধান না হলে দ্রুত সময়ে চুক্তি হওয়ার সম্ভাবনা নেই বলেই মত তাদের। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। জ্বলন্ত লাভা আর প্রচণ্ড ধোঁয়ার পাশেই বরফ ঢাকা ঢালে চলছে স্কেটিং। ঝুঁকিপূর্ণ ও চমকপ্রদ এমন দৃশ্যের দেখা মিলেছে ইউরোপের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট এটনায়। টানা অগ্ন্যুৎপাত চললেও ছুটির দিনে ঝুঁকি নিয়ে স্কেটিং মাউন্টেনিয়ারিংয়ে মেতেছেন পর্যটকরা। সতর্কতা বাড়িয়ে হলুদ স্তরে নেওয়া হলেও এই ঘটনার এটনার আগুনের সৌন্দর্য উপভোগের লোভ সামলাতে পারেননি অনেকেই। ভয় আর আতঙ্ক ছাপিয়ে সৌন্দর্য উপভোগই যেন বেশি আকর্ষণ করছে পর্যটকদের। আগুন পাহাড়ে এই স্কেটিং কতটা ঝুঁকির, কিভাবে জীবন ঝুঁকি উপেক্ষা করেই স্কেটিং উপভোগ করছেন পর্যটকরা, তা নিয়ে মোর্শেদ আলমের আরেকটি ডেস্ক রিপোর্ট। ধোঁয়ার কুণ্ডলে উঠছে আকাশে, পাহাড়ের বুক ফুঁড়ে বেরিয়ে আসছে জ্বলন্ত আভা, আর ঠিক সেই দৃশ্যের মাঝেই বরফ ঢাকা ঢালে আইস স্কেটিং করছেন পর্যটকরা। ভয় আর বিস্ময়ের এই যুগলবন্দি যেন ছুটির দিনে নতুন রোমাঞ্চ হয়ে দাঁড়ালো তাদের জন্য। ইতালির সিসিলির পূর্বাঞ্চলে অবস্থিত ইউরোপের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরির মাউন্ট এটনা এখনও টানা অগ্ন্যুৎপাত চালিয়ে যাচ্ছে। তবুও ছুটির আমেজে ২৮ ডিসেম্বর এটনার ঢালে স্কেটিং মাউন্টেনিয়ারিংয়ে মেতে ওঠেন অসংখ্য পর্যটক। অগ্ন্যুৎপাতের আশঙ্কা বাড়ায় ইতালির সিভিল প্রোটেকশন বিভাগ ২৭ ডিসেম্বর মাউন্ট এটনার সতর্কতা স্তর সবুজ থেকে হলুদে উন্নীত করে। এতে বোঝা যায় যে কোনো মুহূর্তে আগ্নেয়গিরির তৎপরতা আরও দ্রুত ও ভয়াবহ রূপ নিতে পারে। তবে সতর্কতার রং বদলালেও পর্যটকদের রোমাঞ্চের রং ফিকে হয়নি। আগ্নেয় ছাইয়ের মেঘ কাছ থেকে দেখার লোভ আর মনোরম আবহাওয়ার সুযোগে অনেকেই ঝুঁকি নিয়ে উঠেছেন বরফ ঢাকা ঢালে। স্থানীয়দের মতে সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৩০০ মিটারের বেশি উঁচু মাউন্ট এটনায় পূর্ব সিসিলির আকাশরেখা জুড়ে দাঁড়িয়ে থাকা এই অগ্নিমূর্তি দিনরাত ২৪ ঘন্টা নজরদারিতে থাকা এই আগ্নেয়গিরি বারবার মনে করিয়ে দিচ্ছে ইউরোপের বুকে লুকিয়ে আছে কতটা প্রবল প্রাকৃতিক শক্তি। ঝুঁকি আর সৌন্দর্যের এই সহাবস্থানই হয়তো এটনা এখনো টানে মানুষকে, যেখানে আগুনের গর্জনের মাঝেও মানুষ খোঁজে রোমাঞ্চ আর ভয়কে জয় করে উপভোগ করে প্রকৃতির ভয়ঙ্কর সৌন্দর্য। মোর্শেদ আলম, বাংলাভিশন। সিরিয়ার আলাউই সম্প্রদায়ের বিক্ষোভকারীদের উপর নিরাপত্তা বাহিনীর গুলিবর্ষণে অন্তত ৩ জন নিহত ও ৬০ জন আহত হয়েছেন। সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকার এই সহিংসতাকে আসাদ সমর্থকদের বিশৃঙ্খলা হিসাবে আখ্যা দিয়েছে। অন্যদিকে বিক্ষোভকারীরা সংখ্যালঘু হিসাবে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে সিরিয়ায় বিকেন্দ্রীভূত শাসন ব্যবস্থা এবং আসাদ বাহিনীর আটক সদস্যদের মুক্তির দাবি জানিয়েছেন। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল আসাদের পতনের পর থেকেই প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় ছিল সিরিয়ার আলাউই সম্প্রদায়। গত শুক্রবার সেই আশঙ্কাই সত্য হয়। সিরিয়ার হোমস শহরে জুমার নামাজের সময় একটি মসজিদের ভেতরে ঘটে ভয়াবহ এক বিস্ফোরণ। এই ঘটনায় অন্তত ৮ জন নিহত ও ১৮ জন আহত হন। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভের ডাক দেন আলাউই সম্প্রদায়ের প্রভাবশালী নেতা গাজাল গাজাল। ২৮ ডিসেম্বর লাতাকিয়া, তারতুস এবং জাভলে শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন। আজহারি স্কোয়ারে হাজারো আলাউই বিক্ষোভকারী সিরিয়ার একটি বিকেন্দ্রীভূত রাজনৈতিক ব্যবস্থা এবং আলাউই বন্দীদের মুক্তির দাবিতে সমবেত হন।
তবে সে বিক্ষোভও রূপ নেয় সহিংসতায়। বিক্ষোভকারীদের সঙ্গে সরকার সমর্থকদের সংঘর্ষ শুরু হলে গুলি ছুড়তে শুরু করে নিরাপত্তা বাহিনী। ত্রিমুখী এই সংঘর্ষে অন্তত ৩ জন নিহত এবং ৬০ জনের বেশি আহত হন। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সিরিয়ার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই সহিংসতার জন্য সাবেক আসাদ সরকারের অবশিষ্টাংশদের দায়ী করেছে। অন্যদিকে বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন তারা সংখ্যালঘু হওয়ার কারণেই পরিকল্পিতভাবে হামলার শিকার হচ্ছেন। সংখ্যালঘু হিসেবে জীবনের নিরাপত্তা চান তারা। সেই সাথে বাশার আল আসাদের সাবেক বাহিনীর আটক সদস্যদের মুক্তি ও চাকরিতে পুনর্বহালের দাবি তোলেন আলাউই সম্প্রদায়ের বিক্ষোভকারীরা। আমরা এখানে মর্যাদা, জীবিকা এবং রাজনৈতিক ফেডারেলিজম দাবি করতে এসেছি, ঠিক যেমনটা আমেরিকা, জার্মানি এবং সংযুক্ত আরব আমিরাতের মতো বড় রাষ্ট্রগুলোতে রয়েছে। আমাদের বেতন স্থগিত এবং চাকরি থেকে বরখাস্ত করার পর জীবিকা নির্বাহ কঠিন হয়ে পড়েছে। আমরা আমাদের নিজস্ব ভূমিতে বেঁচে থাকার অধিকার চাই। আলাউই হল সিরিয়ার একটি প্রধান ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠী, যারা শিয়া ইসলামের একটি উপশাখা হিসেবে পরিচিত। তবে তাদের ধর্মতত্ত্বে শিয়া মতবাদের পাশাপাশি খ্রিস্ট ধর্ম ও সুফিবাদের কিছু উপাদানের সংমিশ্রণ রয়েছে। ধর্মীয় বিশ্বাসের ভিন্নতার কারণে কট্টরপন্থী সুন্নি গোষ্ঠীগুলো অনেক সময় তাদের অমুসলিম বা বিচ্যুত বলে মনে করে। 1970 সাল থেকে 2024 সালের ডিসেম্বর পর্যন্ত সিরিয়ার শাসন ক্ষমতা ছিল আলাউই সম্প্রদায়ের হাতে। সাবেক প্রেসিডেন্ট হাফেজ আল আসাদ এবং তার ছেলে বাশার আল আসাদ দুজনই এই সম্প্রদায়ের লোক ছিলেন। আসাদ সরকারের দমনপীড়নের কারণে সংখ্যাগরিষ্ঠ সুন্নিদের একটি বড় অংশের মধ্যে আলাউইদের প্রতি তীব্র ক্ষোভ রয়েছে। আসাদের পতনের পর সামরিক ঘাঁটিগুলো রক্ষার জন্য আলাউই অঞ্চলে স্থিতিশীলতা চাইছে রাশিয়া। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো এই নির্যাতনের বিষয়ে অনেকটা নীরব বা ধীর পদক্ষেপ নিচ্ছে। তবে ইরান ঐতিহাসিকভাবে আলাউইদের সমর্থন দিয়ে আসছিল। বিশ্লেষকদের অনেকে মনে করছেন ইরান এখন এই সংখ্যালঘু সুরক্ষার নাম করে সিরিয়ায় পুনরায় প্রভাব বিস্তারের চেষ্টা করছে। বর্তমানে আলাউইরা অস্তিত্ব রক্ষার সংকটে ভুগছে। তারা এখন ফেডারেল শাসন ব্যবস্থা বা স্বায়ত্ত শাসনের দাবি তুলছে, যাতে তারা অন্তত নিজেদের এলাকায় নিরাপদে থাকতে পারে। অন্যদিকে সিরিয়ার বর্তমান সরকার এই সহিংসতাকে সাবেক আসাদ সমর্থকদের বিশৃঙ্খলা হিসেবে ব্যাখ্যা করছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। ইউক্রেন যুদ্ধ, নিষেধাজ্ঞা আর আন্তর্জাতিক চাপ সত্ত্বেও রাশিয়ায় বাড়ছে অতি ধনীদের সংখ্যা। $100 কোটির বেশি সম্পদ থাকা ধনকুবেরের সংখ্যা এখন দেশটিতে ইতিহাসের সর্বোচ্চ। যুদ্ধের মাঝেও কিভাবে ধনীর সংখ্যা বাড়ালো রাশিয়া? এতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কি কোনো হাত রয়েছে? মোর্শেদ আলমের আরেকটি ডেস্ক রিপোর্ট। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার রক্তক্ষয়ী যুদ্ধ যতই দীর্ঘ হচ্ছে, ততই আলোচনায় আসছে আরেকটি বাস্তবতা। যুদ্ধ, নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক চাপের মধ্যেও রাশিয়ায় অতি ধনীদের সংখ্যা বেড়ে চলেছে, যাদের সম্পদ $100 কোটি বেশি। এমন 100 কোটিপতির সংখ্যা এখন রাশিয়ার ইতিহাসে সর্বোচ্চ। ভ্লাদিমির পুতিনের 25 বছরের শাসনামলে দেশটির রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতার মূল চালিকা শক্তি অলিগার্করা হারিয়েছেন স্বাধীন সিদ্ধান্তের ক্ষমতা। পুরস্কার ও শাস্তির সমন্বয়ে পুতিন তার শাসনের নীরব সমর্থকে পরিণত করেছেন তাদেরকে। ইউক্রেন যুদ্ধকে পাগলামি বলায় ব্যাংকিং খাতের ধনকুবের অলেগ টিনকভকে তার ব্যাংক প্রকৃত মূল্যের মাত্র 3% দামে বিক্রি করতে বাধ্য করা হয়েছিল। সোভিয়েত ইউনিয়ন ভাঙনের পর যারা রাষ্ট্রীয় সম্পদ দখল করে ক্ষমতাবান হয়েছিলেন, সেই অলিগার্ক শ্রেণী পুতিন যুগে ধীরে ধীরে নিশ্চিহ্ন হয়ে গেছে। একসময় পুতিনকে ক্ষমতায় আনতে ভূমিকা রাখা বরিস বেরোজভস্কির নির্বাসন ও রহস্যজনক মৃত্যু সেই পরিবর্তনের প্রতীক বলে ধারণা করা হচ্ছে। 2022 সালে যুদ্ধ শুরুর পর ধনকুবেদের মস্কোতে অবস্থিত একটি সুরক্ষিত দুর্গ ক্রেমলিনে ডেকে পুতিন স্পষ্ট বার্তা দেন, সমর্থনে টিকে থাকার একমাত্র শর্ত। প্রথম ধাক্কায় 100 কোটিপতিদের সম্পদ কমলেও যুদ্ধ অর্থনীতির ফলে পরে আবার প্রবৃদ্ধি আসে। সামরিক সরবরাহ ও রাষ্ট্রীয় চুক্তিতে যুক্ত হয়ে অনুগত ধনীরা লাভবান হন।
কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দৃশ্যপট পাল্টে যায়। দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ অর্থনীতিতে রূপ নেওয়ায় রাশিয়ার সামরিক ব্যয় কয়েক গুণ বেড়ে যায়। অস্ত্র, গোলাবারুদ, যুদ্ধ বিমান, ট্যাঙ্ক, ড্রোন, জ্বালানি ও সামরিক অবকাঠামো তৈরিতে বিপুল রাষ্ট্রীয় অর্থ ঢালা হয়। এসব খাতের বড় ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর মালিক বা অংশীদার মূলত পুতিন ঘনিষ্ঠ ধনকুবেরাই। শুধু অস্ত্র উৎপাদনই নয়, নিষেধাজ্ঞার ফলে পশ্চিমা কোম্পানি সরে যাওয়ায় দেশীয় ব্যবসায়ীরা দখল করে নেন ব্যাংকিং, খুচরা বাজার, প্রযুক্তি ও জ্বালানি খাত। বিকল্প বাণিজ্য পথ, বিশেষ করে চীন, ভারত ও মধ্যপ্রাচ্যের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণেও লাভবান হন তারা। ফলে যুদ্ধ সরাসরি লাভের সুযোগ তৈরি করে অনুগত ধনীদের জন্য। ফোর্বসের ২০২২ সালের তালিকায় রুশ শতকোটিপতির সংখ্যা নেমে আসে ১১৭ থেকে ৮৩-তে। এক বছরে তাদের মোট সম্পদ কমে যায় প্রায় $২৬,৩০০ কোটি। ২০২৩ ও ২৪ সালে রাশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল ৪% বেশি, কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দৃশ্যপট পাল্টে যায়। ফোর্বসের বিশ্লেষণে দেখা যায় ২০২৪ সালে রাশিয়ার অর্ধেকের বেশি শতকোটিপতি কোনো না কোনোভাবে সামরিক সরবরাহ, যুদ্ধ সম্পর্কিত শিল্প বা রাষ্ট্রীয় চুক্তি থেকে সরাসরি বা পরোক্ষ সুবিধা পেয়েছে। ফলে চলতি বছরে ফোর্বসের তালিকায় রাশিয়ার শতকোটিপতির সংখ্যা দাঁড়িয়েছে ১৪০ জনে, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। সংবাদ মাধ্যমের সূত্র বলছে, এই সমৃদ্ধি কেবল অনুগতদের জন্য। যারা পুতিনকে সমর্থন দিতে অস্বীকৃতি জানিয়েছেন তাদের জন্য পুতিনের শাস্তির নজিরও স্পষ্ট। একসময় রাশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি মিখাইল খোদরকভস্কিকে ২০০১ সালে গণতন্ত্রপন্থী উদ্যোগ নেওয়ার অপরাধে ১০ বছর কারাবাসে থাকতে হয়েছিল। এই নীরবতাই হয়তো পুতিনের সবচেয়ে বড় জয়। যুদ্ধের মধ্যেও ক্ষমতার শীর্ষে তার অটল অবস্থান। মোরশেদ আলম, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।